যুদ্ধ বিরতির একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু অপারেশন সিন্দুর যে বিশাল সাফল্য এসেছে, গোটা ভারতবর্ষের জনতা জনার্দন আজকে তিরঙ্গা যাত্রার মাধ্যমে সেই সমস্ত মানুষ যারা অন্যায়ভাবে নির্মমভাবে মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছেন, গত 22শে এপ্রিল ভূস্বর্গ কাশ্মীরের যে পহেলগাঁও পর্যটন কেন্দ্র, সেই পহেলগাঁওয়ে একটা নারকীয় তাণ্ডব চালিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট আইএসআই জঙ্গিদের দ্বারা সংগঠিত একটি নাশকতামূলক কাণ্ড ঘটেছে। 27 জন পুরুষ তারা পর্যটন কেন্দ্রে গিয়েছিল বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষেরই বিভিন্ন রাজ্য থেকে, আমাদের পশ্চিমবাংলা থেকেও 3 জন ব্যক্তি গিয়েছেন। এই খবর ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন। এই নারকীয় হত্যালীলা যে চালিয়েছে পাকিস্তান, দীর্ঘদিন ধরে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কাল থেকে আজ প্রায় 70 বছর ধরে, 70-75 বছর ধরে ছায়া যুদ্ধ চালিয়ে আসছে। পুরোপুরি যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয়েছে এর আগে 5 বার। (1965 সাল, 62 সাল, 71 সাল, এইরকমভাবে 5-5টা যুদ্ধ ভারত সরকারকে করতে হয়েছে এবং প্রত্যেকটা যুদ্ধে ভারতীয় সেনার যে পরাক্রম, ভারতীয় সেনাবাহিনীর যে যোদ্ধা পাকিস্তানকে নাস্তানাবুদ করে তাদেরকে হার স্বীকার করতে বাধ্য করিয়েছে পাকিস্তানের সরকারকে। 1999 সালের যে যুদ্ধ, কারগিল যুদ্ধ, আজ ইতিহাস হয়ে গেছে। এই যে প্রতিকৃতিতে দেখতে পাচ্ছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল 1999 সালে। সেই 1999 সালে যুদ্ধ একটা সুদূর পরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে সলা পরামর্শ করে একটা ব্লু প্রিন্ট রচনা করে 1999 সালের একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করা হয়েছিল। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, সেই নওয়াজ শরীফের সঙ্গে আমাদের যোগ্য প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে একটা সুসম্পর্ক স্থাপনের জন্য উনি প্রয়াস নিয়েছিলেন। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা ভালো ব্যবহার করে একটা এমন বাতাবরণ তিনি তৈরি করেছিলেন যে দুই দেশের মধ্যে বিগত
কয়েক বছর ধরে যে যুদ্ধের যে প্রবণতা, সেই প্রবণতাকে নষ্ট করে দেওয়ার জন্যে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী পরিকল্পনা নিয়েছিলেন। উনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, লাহোর যাত্রা করেছিলেন, সেখানে বাস যোগাযোগ ব্যবস্থা, এবং উনি নিজে সশরীরে লাহোর যাত্রা করে তৎকালীন সময়ে নওয়াজ শরীফের সঙ্গে একটা ভালো সম্পর্কের যে বাতাবরণ তৈরি করেছিলেন, সেই লাহোরে ঐতিহাসিক যে ভাষণ অটল বিহারী বাজপেয়ী দিয়েছিলেন, সেই সময় গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা দেখলেন যে ভারতবর্ষের উক্ত সময়কার বর্তমান প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যেভাবে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে লাহোরে একটা নতুন দিগন্ত, একটা নতুন সূর্যোদয়ের দিগন্ত রচনা করলেন। লক্ষ লক্ষ মানুষ সেই অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য শোনার জন্য লাহোরে হাজির হয়েছিলেন। সংবাদ মাধ্যম দ্বারা জানতে পারা গেছে প্রায় 10 লক্ষ মানুষের সমাগম হয়েছিল উক্ত সভায়। শুধুমাত্র অটল বিহারী বাজপেয়ীর একজন দার্শনিক, একজন কবি সুলভ, একজন মহাপুরুষ, তার বক্তব্য শুনতে শুনতে পাকিস্তানের জনগণ এতটাই আপ্লুত হয়ে পড়েছিলেন, এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, অটল বিহারী বাজপেয়ীকে ওখানকার একজন উচ্চ শিক্ষিতা মহিলা ডক্টর এমনভাবে ভাব প্রকাশ করেছিলেন, উনি বলে ফেলেছিলেন সাংবাদিকদের কাছে, আমি ভারতীয় সংস্কৃতির প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে এই মহাপুরুষের সঙ্গে আমি বিয়ে করতে প্রস্তুত। ভাবতে পারেন এই রকম একটা আবেগপ্রবণ বার্তা ওখানে তিনি প্রকাশ করেছিলেন। সংবাদ মাধ্যমে লিপিবদ্ধ হয়েছিল সেই কথা। ভারতীয় জনতা পার্টিকে গাল না দিয়ে জল খায় না, এই রকম একজন সাংবাদিক অটল বিহারী বাজপেয়ীর সফর সঙ্গী হয়েছিলেন। উনিও মারা গেছেন, আপনারা নাম শুনে থাকবেন, কুলদীপ নায়ার। তো অটল বিহারী বাজপেয়ী ওখানে বক্তব্য রাখাকালীন পাকিস্তানের জনগণের মধ্যে, লাহোরের উক্ত জনগণের মধ্যে দিয়ে আবেগপ্রবণ এমনভাবে হয়েছিল, লাহোরি ভাষায় তারা ব্যক্ত করেছিলেন, ब्राहुजी देखो तनसाई गिनी गाल गहरा कहे गया, कितनी दूर दी सोच है, कितनी दूर दी लेंदा है, ये तो सच्चा फिलोसफर है। এই যে উক্তি, এই উক্তির মধ্যে দিয়ে অটল বিহারী বাজপেয়ীকে এটা বলতে চেয়েছেন যে উনি হচ্ছেন একজন প্রকৃত দার্শনিক, উনি আমাদের হৃদয়ের অন্তঃস্থলে পৌঁছে গেছেন, উনি আগামী দিনে বিশ্বের রাষ্ট্রনায়কদেরকে পরিচালনা করবার মতো ওনার দক্ষতা আছে, উনি আগামী ভবিষ্যতের বিশ্বের নায়ক। এইভাবে সম্বোধন ওই আরবি ভাষার মধ্যে, ওই কবিতার মাধ্যমে তারা আবেগপ্রবণ হয়ে সেইভাবে ব্যক্ত করেছিলেন। তো আমাদের বাজপেয়ীজির যে সফর সঙ্গী আরও সাংবাদিকরা গিয়েছিলেন, কুলদীপ নায়ার থেকে আরম্ভ করে জয়ন্ত ঘোষাল, আপনারা নাম শুনে থাকবেন। জয়ন্ত ঘোষালকে কে না চেনে? দীর্ঘদিন বর্তমান পত্রিকায় তিনি বিভিন্ন বিষয়ের ওপরে, রাজনৈতিক প্রেক্ষাপটের ওপরে তিনি এডিটিং করতেন। তার ক্ষুরধার সেই লেখা আমি ব্যক্তিগতভাবে বর্তমান পত্রিকার একজন এমন গ্রাহক ছিলাম
প্রত্যেক দিন ওই জয়ন্ত ঘোষালের লেখা, পবিত্র কুমার সরকার, এরকম আরও অনেক সাংবাদিকের লেখা আমি পড়বার জন্য মুখিয়ে থাকতাম। এবং বর্তমান পত্রিকা দৈনিক, আমি এত পত্রিকা কিনেছি। এই গত কয়েক বছর আগে সেই পত্রিকা ঘরে এমন আবর্জনা স্তূপের মতো ঘরে রাখতে হয়েছিল। অবশেষে আমার পরিবারের সদস্যদের মতামত নিয়ে সেই পেপার আমাকে প্রায় 60 কেজির ওপরে বর্তমান পত্রিকা, স্বস্তিকা, জনবার্তা, এই বিভিন্ন পত্র পত্রিকা আমি অধ্যয়ন করেছি। এবং অধ্যয়ন করার মাধ্যমে আমার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে আমি বহু জায়গায়, কয়েক হাজার জায়গায় আমি পথসভা, জনসভা, বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করে বক্তব্য রেখেছি। তা আপনারা চিন্তা করুন, প্রায় 60 কেজির ওপরে আমি পেপার বিক্রি করেছি। তাহলে কত পেপার আমাকে কিনতে হয়েছে, কত পেপার আমাকে পড়তে হয়েছে। বিষয় শুধু রাজনীতির প্রেক্ষাপটে ক্ষুরধার বক্তব্য পবিত্র কুমার ঘোষ, জয়ন্ত ঘোষাল, কুলদীপ নায়ার, এরকম অনেক বড় বড় সাংবাদিকদের লেখা, মিজানুর হোসেন, এদের লেখা পড়বার জন্যে আমি উদ্গ্রীব হয়ে থাকতাম। সেই পত্রিকার মাধ্যমে আমি অনেকটা জ্ঞান অর্জন করতে পেরেছি। তাই আমি ঘন্টার পর ঘন্টা মানুষের সামনে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে আমি অংশগ্রহণ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে উদ্বুদ্ধ করবার জন্যে আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি। আমার বক্তব্যের বহু প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা পাবেন। আমি যে ইউটিউব খুলেছি, আমার চ্যানেলের নাম হচ্ছে ডি ইন্ডিয়া @দেবপ্রসাদ চৌধুরী 8131 আমার চ্যানেলের লিঙ্ক। এই চ্যানেল আপনারা সার্চ করলেন, আমার প্রচুর বক্তব্য আপনারা শুনতে পাবেন। বিভিন্ন সময়ে, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন বাজারে, বিভিন্ন জায়গায় যে বক্তব্য রেখেছি, সেই বক্তব্যের বেশ কিছু নমুনা আমার ওই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। আমি আজকে এই যে এখন বক্তব্য রাখছি, মূল উদ্দেশ্য হচ্ছে আমি বক্তব্য রাখার আগে যে দেশাত্মবোধক সঙ্গীত আমি লিপিবদ্ধ করলাম, এই সঙ্গীত, সেই সঙ্গীত বর্তমান পরিস্থিতিতে আজকের দিনে যে প্রেক্ষাপটের ওপরে রাজনীতির বাতাবরণ চলছে, গোটা দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা চলছে, 15 দিন ধরে নির্দেশ সর্বভারতীয় স্তরে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব, গৃহ মন্ত্রণালয় থেকে আমাদের অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি থেকে আমাদের যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নির্দেশ অনুসারে আমাদের পশ্চিমবাংলারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে রাজ্যেরও সমস্ত নেতৃবৃন্দের নির্দেশ অনুসারে আজকে গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তিরঙ্গা যাত্রা হচ্ছে। শুধুমাত্র আমাদের ভারতবর্ষের বুকে ভূস্বর্গ কাশ্মীরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট ওই যে জঙ্গি কার্যকলাপ, সেই জঙ্গি কার্যকলাপের তদন্ত চলছে। অপারেশন সিঁদুর নাম দেয়া হয়েছে। কেন অপারেশন সিঁদুর নাম দেয়া হয়েছে? ওই পহেলগাঁওয়ে যে কাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা, সেই জঙ্গিদেরকেও আমাদের ভারতবর্ষের যোগ্য সেনা বাহিনী
যথেষ্ট দক্ষতার সঙ্গে কাশ্মীরের বিভিন্ন জায়গায় যে তারা লুকিয়েছিল তাদেরকে খুঁজে খুঁজে বার করে আপনারা দূরদর্শনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে যে 4 জন জঙ্গি ওখানে এই কার্যকলাপ করেছে সেই 4 জনকে তো নিকেশ করা হয়েছেই। এই গত 4 দিন আগেও যে বাকি 3 জন তাদেরকে ঘেরাও করে ভারতবর্ষের সেনাবাহিনী প্রচণ্ড তৎপরতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে সেই 3 জনকে এই কদিন আগে তাদের গুলি করে ছাঁচরা করে দিয়ে তার প্রমাণ উক্ত সেনাবাহিনীর নেতৃত্বে যারা ছিলেন সোশ্যাল মিডিয়ায়, মোবাইলে, দূরদর্শনে, সংবাদপত্রে এগুলো প্রকাশ হয়েছে। কেন করেছে? কারণ ভারতবর্ষের মধ্যেই একদিকে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য আমরা দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্ণধার যারা আছেন তারা মিছিল মিটিং করে সেনাবাহিনীদেরকে উদ্বুদ্ধ করবার জন্য, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য গোটা ভারতবর্ষের 140 কোটি জনগণকে আমরা উদ্বুদ্ধ করে তাদের মনোবল বৃদ্ধি করে পাকিস্তানের উপরে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রেরণা যোগানোর আমরা যে চেষ্টা করছি, ঠিক পাশাপাশি এই ভারতবর্ষের মধ্যেই বসবাস করছে অনেকগুলো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এমন কিছু কিছু নেতা আছে যারা ভারত বিদ্বেষী। এই সেনাবাহিনীর বিরুদ্ধে, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা রকম মিথ্যা আরোপ চাপিয়ে তাদেরকে কোণঠাসা করে আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের সরকারের মাথা হেঁট করানোর জন্যে তারা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা অনেকগুলো ঘটনা দেখেছেন, অনেকগুলো ঘটনা, এমন ঘটনা আপনারা দেখেছেন কলকাতার বুকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অবিজেপি যেখানে সরকার আছে সেই সমস্ত রাজ্যে এই সমস্ত দেশদ্রোহী শয়তানদের দল, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা, তাদের তত্ত্বাবধানে তারা বলছে জেএনইউ অর্থাৎ জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির যে জেএনইউ যে ছাত্র সংগঠন, বামপন্থী সংগঠন, যারা কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের পরম্পরা, ভারতবর্ষের ঐতিহ্য তাকে নষ্ট করে চীনের দালালি করে তারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক যে মিথ্যাচার, আপনারা বহু ঘটনার প্রমাণ অতীতে পেয়েছেন। আজকেও এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও কলকাতার বুকে তারা মিছিল করছে। প্রায় 70 ঊর্ধ্ব বয়স একজন মহিলা, তিনি বলছেন আমরা পাকিস্তানের পক্ষে, যে পাকিস্তান ছায়াযুদ্ধ চালিয়ে ভারতবর্ষের সর্বনাশ কামনা করছে, সেই পাকিস্তানের সেই জঙ্গিদেরকে মদদ দেওয়ার জন্যে প্রকাশ্য রাজপথে তারা মিছিল করছে। আর সেই মিছিল থেকে আওয়াজ উঠছে পাকিস্তানের কেন জল বন্ধ করে দেওয়া হয়েছে, পাকিস্তানের কেন অবরোধ করা হয়েছে, পাকিস্তানের গরিব মানুষদের ওপরে কেন এয়ার স্ট্রাইক করে তাদের মেরে ফেলা হচ্ছে, গরিব মানুষকে মেরে ফেলা হচ্ছে। একবারও বলছে না যে কাশ্মীরের ভূস্বর্গ, যে পহেলগাঁওয়ে 26 জন পুরুষকে তাদের পরিচয় জেনে
তাদের উলঙ্গ করে, তাদের হিন্দু পরিচয় জেনে তাদের স্ত্রী পুত্র কন্যা তাদের সামনে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হলো। এটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। এর বিরুদ্ধে কোন রকম মিছিল মিটিং এই দেশদ্রোহী শয়তান রাজনৈতিক দলের নেতারা কোনোদিন মিটিং মিছিল করে তার প্রতিবাদ জানায়নি। আজকে আমি নাম করে বলছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা তন্ময় ভট্টাচার্য মিটিং করে বলছে নরেন্দ্র মোদী নাকি মিথ্যা কথা বলছে, অমিত শাহ মিথ্যা কথা বলছে, আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী মিথ্যা কথা বলছে, কাশ্মীরের বুকে পাকিস্তানকে যে এয়ার স্ট্রাইকের মাধ্যমে 9টা জঙ্গি ঘাঁটিকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, পাকিস্তানের বিমান পরিষেবার যে যুদ্ধ বিমান সুরক্ষিত ছিল সেই এয়ারবেসকে ধ্বংস করে দিয়েছে, 14-15টা এয়ারবেসকে ধ্বংস করে দিয়েছে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী। কিন্তু সীমানা অতিক্রম করেনি, নিজের সীমানার মধ্যে কোনো ভারতীয় সেনাবাহিনী সেখানে গিয়ে আক্রমণ করেনি। আমাদের প্রতিরক্ষা বিভাগে আজকে এমনভাবে সুসজ্জিত, ভারত সরকারের দৌলতে যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার আজকে প্রতিরক্ষা বিভাগকে যে এক একটা বাজেটে প্রতিরক্ষা বিভাগে দেশকে সমৃদ্ধশালী করেছেন, আপনারা কল্পনা করতে পারবেন না। এমন এক একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের প্রধানমন্ত্রী, যে নীতি প্রণয়ন করেছিলেন 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে উনি একটার পর একটা পদক্ষেপ নিয়েছিলেন। প্রথম পদক্ষেপ আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। আপনাদের স্মরণে পড়ে স্টার্ট আপ ইন্ডিয়া, অনেকেই ভুলে গেছেন আর এইগুলো নিয়ে কটাক্ষ করতে ছাড়ে না এই দেশদ্রোহী শয়তান অবিজেপি বেশ কিছু রাজনৈতিক দলের নেতা, তৃণমূলের অনেক নেতা তৎকালীন সময়ে কটাক্ষ করে দূরদর্শনের লেকচারবাজি করে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছিলেন যে আপনার আচ্ছে দিন কোথায় গেল। আমি সেই সমস্ত দেশদ্রোহী শয়তানদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে দেখুন 2025 সালের এই যে অপারেশন সিন্দুরের মাধ্যমে যে যুদ্ধ না করেও, যুদ্ধে অবতীর্ণ না হয়েও, কোন সেনাবাহিনীকে পাকিস্তানের জমির মধ্যে অন্তর্ভুক্ত না করেও প্রতিরক্ষা বিভাগে এমন ভাবে সুসজ্জিত করেছেন আমাদের প্রধানমন্ত্রী, সেই যুদ্ধাস্ত্র প্রয়োগের মাধ্যমে পাকিস্তান নির্বিচারে মিসাইল ছুঁড়েছে, গ্রেনেড ছুঁড়েছে, আরো বিস্ফোরক পদার্থ বাংলাদেশও নাকি বিস্ফোরক পদার্থ সাপ্লাই করে পশ্চিম বাংলার মানুষকে মেরে ফেলবার পরিকল্পনা করছে। পাকিস্তানের সেই মিসাইল, একটা মিসাইল ভারতবর্ষের ভূমি স্পর্শ করতে পারেনি। তার কারণ আমাদের যে ক্ষেপণাস্ত্র, আমাদের ইসরোর বৈজ্ঞানিক যারা রয়েছেন,
এমন এক একটা মারণাস্ত্র তৈরি করেছেন, রাশিয়া থেকে টেকনোলজি নিয়েছে যে 400 যে সুদর্শন চক্র, যে সুদর্শন চক্র কৃষ্ণের হাতে থাকে, সেই সুদর্শন চক্রের সঙ্গে তুলনা করে S-400 যে যুদ্ধাস্ত্র সাজিয়ে রেখেছিল, এমন যুদ্ধাস্ত্র পাকিস্তান থেকে ছুটে আসা হাজার হাজার মিসাইল ওই 400 যে সুদর্শন চক্র নাম দেওয়া হয়েছে, তার ক্ষমতা এত বিশাল ক্ষমতা যে কৃষ্ণের সুদর্শন চক্রের মতো পাকিস্তান থেকে নিক্ষেপ করা প্রত্যেকটা মিসাইলকে একেবারে আকাশ পথেই তাকে গুঁড়িয়ে দিয়েছে। এ দৃশ্য আপনারা দেখেছেন। আকাশ যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাকিস্তান থেকে ছুটে আসা মিসাইল, তাদের কোনো টেকনোলজি কাজ করেনি, কারণ চীন থেকে আমদানি করা ওই ঝোড়ো ভাঙাচোরা ট্যাঙ্ক নিয়ে, যুদ্ধ অস্ত্র নিয়ে ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল। হারে হারে টের পেয়েছে পাকিস্তান। একদিকে যুদ্ধ না করে একদিকে পাকিস্তানে খরার সৃষ্টি করে দিল, জল বন্ধ করে দিয়ে, আর একদিক দিয়ে জল ছেড়ে দিয়ে পাকিস্তানের প্লাবনে ডুবিয়ে দিল, যুদ্ধ না করেও। এটাই হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে মাথায় রয়েছেন এস জয়শঙ্কর, আমাদের আর একজন লৌহ মানব অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই যে তীক্ষ্ণ বুদ্ধি এবং তাদের যে ডিপ্লোমেসি, আজকে তাদের সেই ক্ষুরধার ডিপ্লোমেসির পরিচয় আজকে গোটা পৃথিবী দেখছে। গোটা পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র নায়করা পর্যন্ত চমকে গেছে যে মোদিজি একই করছে। মোদিজিকে তো আর থামানো যাবে না। মোদিজি যে বিশাল বিক্রমে যুদ্ধ না করেও তার যে ডিপ্লোমেসি, ভারত সরকারের যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন ক্ষুরধার রাজনীতিবিদ এবং এই সমস্ত বাঘা বাঘা যে নেতৃত্ব আজকে প্রমাণ করে দিয়েছেন আমাদের সরকার আজকে সারা বিশ্বের মানচিত্রে আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কৌশল করছেন। তার উদ্দেশ্য ছিল, দীর্ঘদিন ধরে তিনি সেটাই করে এসেছেন, আফগানিস্তানের উনিও এর আগে অনেকগুলো প্রেসিডেন্ট, জর্জ বুশ, জো বাইডেন, বিল ক্লিন্টন, অনেক আমেরিকার প্রেসিডেন্ট এসেছেন, কিন্তু তাদের মদতে তারাও প্রচ্ছন্ন মদত দিয়ে এসেছে পাকিস্তানকে, বাংলাদেশকে। তার পিছনে সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনাকে ইমপ্লিমেন্টেশন করবার জন্যে, তাদের অস্ত্র ব্যবসাকে ত্বরান্বিত করবার জন্যে নোংরা খেলা খেলে পাকিস্তানকে নাচিয়ে বেরিয়েছে। আর পাকিস্তান
দীর্ঘ 70 বছর ধরে ছায়া যুদ্ধ চালিয়ে এসেছে, আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। তার কারণ এই যে মোদিজির দৌলতে যে S-400, যে সুদর্শন চক্র, আজকে গোটা দুনিয়া দেখেছে যে তার কত ক্ষমতা, পাকিস্তানকে পর্যুদস্ত করেছে। আর মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, আর পাশাপাশি এই 2019 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে উনি সরকারিভাবে নির্দেশ দিলেন, আমরা আত্মনির্ভর ভারত গড়তে চাই। আত্মনির্ভর ভারত, তার মাধ্যমে একটার পর একটা যোজনা তিনি ঘোষণা করেছেন। আর সেই যোজনার মাধ্যমে আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই যে ড্রোন, লাখপতি দিদি অর্থাৎ মহিলাদেরকে আত্মনির্ভর ভারতের অন্তর্ভুক্ত এই লাখপতি দিদি বানানোর প্রয়াসে ইতিমধ্যেই সারা ভারতবর্ষে কয়েক লক্ষ মহিলা লাখপতি তৈরি হয়েছে। কিসের মাধ্যমে? তাদের কাছে যোজনা প্রকাশ করেছেন, তাদের ট্রেনিং সেন্টারে যাবার ব্যবস্থা করেছেন। শিক্ষিত অশিক্ষিত, ঘরের গৃহকর্মে নিপুণ এ সমস্ত মহিলাদেরকে আত্মনির্ভর করবার জন্যে ড্রোন তৈরি। ড্রোন মানে আকাশের ওপরে ড্রোন উড়বে, যে ড্রোন প্রত্যেকটা চাষি ড্রোনের মাধ্যমে তার কৃষি ক্ষেত্রে কি উন্নয়ন করতে হবে, তার কৃষি জমিতে কি কি অসুবিধা আছে, সেই ড্রোন ক্যামেরার মাধ্যমে রিমোটের দ্বারা ড্রোন ক্যামেরা আকাশে উড়বে। একদিকে যেমন চাষিকে উদ্বুদ্ধ করবার জন্য চাষি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে তার ব্যাপক প্রয়োগ হবে, অপর দিক দিয়ে নারী শক্তির বিকাশের মাধ্যমে এই লাখপতি দিদিদেরকে এই ড্রোন তৈরির প্রশিক্ষণ। আর ভারতের প্রতিরক্ষা খাতে যে বিপুল অর্থ ব্যয় করেছে, আপনারা দেখে থাকবেন যে ডগ অর্থাৎ কুকুর, রিমোটের মাধ্যমে কুকুর গভীর জঙ্গলে, পাহাড়ে, পর্বতে মানুষ যেখানে যেতে পারবে না, গভীর গুহার মধ্যে তার সেই শরীরে, সেই কুকুরের শরীরে এমনভাবে রোবটের মাধ্যমে ফিট করা আছে, সে অনুসন্ধান যেমন করবে এবং স্যাটেলাইটকে এবং ইসরোর বৈজ্ঞানিকদের কাছে তথ্য সংগ্রহ করবে এবং তাদের এত ক্ষমতা, যেখানে মানুষ যেতে পারে না সেখানে ওই ডগ। আপনারা দেখছেন এই যে মহড়া চলছে, এই মহড়ার মধ্যে ভারতবর্ষের সেনাবাহিনীকে তাদের সশরীরে যাতে যেতে না হয়, এই যে ডগ, স্লিপার ডগ নির্মাণ, এসবই হচ্ছে আত্মনির্ভর ভারত। আকাশ যে ক্ষেপণাস্ত্র, এসবই হচ্ছে মোদিজির মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা, আজকে ইমপ্লিমেন্টেশন হয়েছে। আর তারই ফলস্বরূপ আত্মনির্ভর ভারতের মধ্যে এমন সমস্ত যুদ্ধ বিমান, যুদ্ধাস্ত্র নির্মাণ হচ্ছে। আজকে অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ তো সারা বিশ্বের আজকে ৪র্থতম স্থানে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হয়ে উঠেছে। ভারতবর্ষকে কোনো অবস্থাতেই পেরে উঠছে না। ডোনাল্ড ট্রাম্প থেকে বিশ্বের অনেকগুলো রাষ্ট্রনায়ক আজকে দেখছে মোদিজির বিরুদ্ধাচারণ করে কোনো লাভ নেই, কারণ তার যে দেশীয় প্রযুক্তি, আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, শিক্ষিত বেকার যুবকদেরকে পর্যন্ত আজকে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আজকে এমনভাবে ত্বরান্বিত করেছে,
অনেকে প্রশ্ন করেন যে চাকরি কোথায় গেল, যে দেশদ্রোহী শয়তানের দল এই সমস্ত প্রশ্ন তুলে মোদিজিকে ছোট করার চেষ্টা করে। আপনারা গুগল সার্চ করে আমার বক্তব্যের এবং আমাদের রাষ্ট্রনায়কদের বক্তব্যের সত্যতা যাচাই করবার জন্যে